লিখছেন।
এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়ে, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যেই বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করতো, যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে, প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে, সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোনো একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে, তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো আসলে ভাই, ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা দেখুন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল। 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমনভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল, যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারতো, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকালের ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত। পাকিস্তানি সোলজাররা ডিউটি করতো, আর যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি, ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত। মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত।
এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময়ই রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। তো উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সে সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই ধরনের সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই, তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞেসও করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা হ্যাঁ, তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আর একজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আর একটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা দিয়ে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়া মূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না? না, ওখানে দেখে যে না কিছু নাই আলো জ্বালানোর পরে। ইন্টারেস্টিং। তখন মানে তখন আর কি
প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবা এই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন, হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা 2 জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেব। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে। কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক। তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল, ওনারাই ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল, ওনারা যেটা থাকতেন এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কারণ ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। ওকে, আপনি আরো একবার সবাইকে বলে দেন যে আপনি কোথা থেকে ঘটনাটা শুনেছেন। আপনি একজন স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট আপনাকে আমার স্টুডেন্ট, হ্যাঁ রাসেল ভাই, এটা আমার ফার্মগেট ব্রাঞ্চের একটা যার স্টুডেন্ট। সাথে ঘটনা তিনি কি এখনো বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই রাসেল ভাই, উনি মারা গেছেন। তার দাদার সাথে ঘটনা। তো উনি মুক্তিযুদ্ধে সশস্ত্র মানে সংগ্রাম করেছিলেন, কারণ যখন অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধা একজন উনি, হ্যাঁ ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ছিলেন উনি। তো উনি ওই যে ওই সময় ওই জায়গাটাতে গিয়েছিলেন, ওনার মানে ওই একটা এক্সপেরিয়েন্স। স্বাভাবিকভাবে আর্মির এক্সপেরিয়েন্স আসলে আমরা খুব একটা বেশি পাই না এই সমস্ত জায়গাগুলোর, কারণ ওরা ওইগুলো শেয়ারও করতে চায় না, শেয়ার করা উচিত না। আমি সেই জন্য বললাম যে একটু সংক্ষিপ্ত করে বলতে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবচেয়ে বড় কথা যে সেই জায়গাটা যদি আপনি কল্পনা করেন এবং ওই সময়ের ওই মুহূর্তগুলো যদি কল্পনা করেন, যে কেউ মানে ভয় পাবেই, এটা কোনো মানে ইয়ে নাই আর কি। এবং মানে এরকম জায়গাতে আসলে আমরা সাধারণ মানুষরা যায় যে থাকার তো দূরের কথা, যাওয়ারই সাহস পাবো না। তো যাই হোক, এলাকা মানে এমন দুর্গম পাহাড়ি এলাকা ওটা, মানে আমি রাসেল ভাই নেটে দেখেছিলাম, স্টিল নাও ওই খাইবার পাস এবং পেশোয়ারের ওই জায়গাটা এখনো জনমানব শূন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি তো যাই হোক, আমরা সেটাই বলছিলাম যে ওই রকম জায়গায় মানে থাকাটা এবং ওইরকম জায়গায় এরকম কোনো কিছু দেখা আসলে একটু অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমাদের কিছু আমাদের যে আপনারা যারা লিখছেন ফেসবুকে এবং আপনারা যে সমস্ত ঘটনা শুনে যা বলছেন সেটা একটু পড়ে আসব। এবং আমাদের এখানে অনেকেই লিখছেন দেখতে পাচ্ছি। আমাদের
ইন্টারনেটের অবস্থা দেখি পড়তে পারি কিনা। ইনশাল্লাহ পড়তে পারবো। আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন এবং অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি বরং একটু পরে আপনাদের এটা পড়ে শোনাচ্ছি। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ লিসনারদেরকে, আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই, আমি রাজশাহী সোহাগ, আমি মিরপুর 1 থেকে এসেছি। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার নিজের সাথে, এর আগেও আমি বলেছি রাসেল ভাই যে আমার নিজের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলা আমি আপনাকে এর আগে বলেছিলাম। তো সেই রকমই একটা ঘটনা। আমি এই ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্রিজের নাম বলবো, যে ব্রিজটা হচ্ছে সালেপুর ব্রিজ। মানে আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় আমিনবাজার নামের একটা জায়গা পড়ে, এই জায়গার পরে এই ব্রিজটার অবস্থান। ছোট্ট একটা ব্রিজ, কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই তাহলে ব্রিজটা সম্বন্ধে এরকম হবে যে আমি অনেক ড্রাইভার বা অনেক পিক আপ ভ্যান ড্রাইভার এদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, মানে আমার ঘটনার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ব্রিজটার এখানে কি হয়। তো ওনারা এরকমভাবে আমাকে বর্ণনা করেছিল যে মাঝে মাঝে অনেক রাত্রে যখন গাড়ি চালিয়ে নিয়ে আসে তখন অনেক ড্রাইভার দেখে যে ব্রিজটা 3টা মনে হয়, 2টা মনে হয়। মানে এটা কি হ্যালুসিনেশন বা ভুল কিছু সেটা না, কারণ কিছুদিন আগেও অলমোস্ট আগস্টের 20 বা 22 তারিখের দিকে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা কার প্রাইভেট কার 3জন যাত্রী সহ ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায়। অলমোস্ট এখন অবধি কোনো মানুষ বা ওই কারটার কোনো হদিস পাওয়া যায় না। এখানে অনেকগুলো কোস্টার স্পিড বোর্ড নিয়ে আসছিল, নৌবাহিনীর থেকে লোক নিয়ে আসছিল, বাট এখানে এতটুকু একটা জায়গার মধ্যে কিভাবে এই প্রাইভেট কারটা হারিয়ে গেল, কোথায় হারালো কেউ জানে না। আপনার সামনেই একদম এটা মানে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, মানে এই অগস্টের 20-22 তারিখের দিকে এই ঘটনাটা ঘটেছে, 2 মাস আগে, 2-1.5 মাস আগে। সো আমার ঘটনা যেটা সেটা হচ্ছে এই ব্রিজের এখানেই। এটা হচ্ছে এপ্রিল এই 2019 এপ্রিলে আমার এই ঘটনাটা ঘটে। তখন সেই দিনকে আমি যে কাজটা করেছিলাম, আমার ফ্রেন্ডের ওখানে গিয়েছিলাম। আমার ফ্রেন্ডের বাড়িটা ছিল সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নে। তো আমি কোনো একটা কাজে সেখানে গেছিলাম, দেন ওখানে কাজটা সারতে আমার রাত্রি হয়ে যায়, অ্যাজ লাইক 10:30 বেজে যায়। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি রাত্রে তো থাকবো না, আমি চলে যাব। তখন আমার ফ্রেন্ড বলছে কি যে এটা তো ঠিক হলো না, কেমন হলো, তো 10:30 বাজছে, তুমি এখন কিভাবে যাবা? সো হোয়াট, তখন বাইরে বের হয়ে দেখছি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো আমি কোনোভাবে হেমায়তপুর মানে বাজারে ওখানে চলে আসি, তেঁতুলঝাড়া ইউনিয়নের ওখান থেকে হেমায়তপুর বাজারে চলে আসলাম। ওখানে আস্তে আস্তে আমার মোটামুটি 10:15 বেজে যায়। তো 10:15 বেজে যাচ্ছে, এরপরে দেখছি আমি যেটা ছোট ছোট যে চায়ের দোকানগুলো, যেহেতু রাত্রের বৃষ্টি হচ্ছে, চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আর গুটি কয়েক কিছু লোক যেগুলো আছে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, এরাও আস্তে 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 সবাই চলে যাচ্ছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ওই হেমায়তপুরের যে ব্রিজ আছে, ওভারব্রিজটা, এই ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, বাট কোনো লোকাল গাড়ি আসছে না। আমি অলমোস্ট খেয়াল করছি এখানে অনেক বড় বড় গাড়িগুলো, যেটা 900 কোচ, এগুলো চলে যাচ্ছে, বাট লোকাল গাড়িগুলো একটাও আসছে না। অলমোস্ট যখন 11:30 বাজে, তখন দেখছি একটা রিক্সাওয়ালা হেমায়তপুর ওই দিক থেকে আসছে, মানে আমিনবাজারের দিকে যাচ্ছে। সো আমি রিক্সাওয়ালাকে ডাকলাম। রিক্সাওয়ালা যখন কাছে আসলো আমার, তখন আমি দেখছি যে রিক্সাওয়ালার গোটা গায়ে, মানে আমি এটা খেয়াল করেছি, বাট রিক্সাওয়ালাকে সেইভাবে খেয়াল করিনি, যে রিক্সাওয়ালার গোটা গায়ে প্লাস্টিক দিয়ে জড়ানো। আপনাকে একটা কথা বলি রাসেল ভাই, যেটা যে বৃষ্টি হলে যেরকম ভাবে জড়ানো থাকে এরকম কিছু না, মানে বৃষ্টি হলে আমরা কি একটা প্লাস্টিক পরে নিলাম, প্লাস্টিকটা ফাঁকা থাকে না, উড়ে প্লাস্টিকটা ফাঁকা থাকে, গায়ের সাথে টাচ করে না, এরকম একবারে ইজি থাকে। বাট ওই রিক্সাওয়ালার শরীরে প্লাস্টিকটা একেবারে জড়ানো, মনে হচ্ছে কেউ একজন জড়াই দিয়েছে, এরকম। সো আমি এটা কোনো কিছু মনে করিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমি রিক্সায় উঠে গেলাম, উঠে যেয়ে বললাম যে মামা আমি আমিনবাজারে যাব,
উনি আমাকে বললো, শুধুমাত্র বললো কি যে উঠেন, বাস এটুকুই, আর কিছু না। পরে আমি রিক্সায় উঠার পরে যখন রিক্সা চলতে লাগছে তখন আমি জিজ্ঞেস করলাম যে মামা কি ব্যাপার, তোমার গায়ে এভাবে মানে প্লাস্টিকগুলো জড়ানো কেন? সে আমাকে কোনো উত্তর করলো না, রিক্সা চালিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে যে ব্রিজের কথা বললাম একটু আগে, যে সালেপুর ব্রিজ, এই ব্রিজ থেকে মোটামুটি 70 গজ বা 80 গজ দূরে, ব্রিজ থেকে এত দূর ডিস্টেন্সে এসে রিক্সাওয়ালা আমাকে বলছে কি যে মামা আমি আর যাব না, আমার রিক্সায় চার্জ নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, তখন বাজে রাত্রি 12টা। তখন 12টা বাজে, আমি আশ্চর্য হয়ে গেছি। তখন আমি বলছি যে কি ব্যাপার মামা, আপনি এই কথা বলছেন কিছু না, এখন আমি এই রাত্রে আমি কোথায় যাব আপনি বলতে পারেন? আমি কিভাবে যাব? তখন বলছে আমি জানি না। তখন বলছে তাহলে আমি ভাড়া দিব না, আমি আপনাকে যতটুকু এসছেন ততটুকু ভাড়া দিব। সে কিচ্ছু বললো না, চুপচাপ। আমি যখন রিক্সা থেকে নেমেছি, আশ্চর্যের বিষয়টা যেটা, যে আমি রিক্সা থেকে নামার পরে এক ধাপ, তারপরে এক ধাপ দিয়েছি, মানে রিক্সা থেকে এক পা দিয়েছি, পরের পাটা যখন ধাপ দিয়েছি, ধাপ দিয়ে পিছে তাকিয়ে দেখছি রিক্সাওয়ালা নাই। আমার চোখের সামনে থেকে রিক্সাওয়ালাটা ভ্যানিশ হয়ে গেল। আমি বুঝলাম না যে রিক্সাওয়ালাটা যদি রিক্সা ঘোরাতো, ঘুরে যদি বলতো যে আমি এখন হেঁটে হেঁটে চলে যাব, তাও একটু সময় নিত। মানে আমি শুধুমাত্র পিছন ফিরে মানিব্যাগটা বের করে টাকা দিতে যাব, তখন দেখছি কোনো রিক্সা নাই, কেউ নাই, মানে রিক্সা একেবারে সহজেই নাই, সব কিছু নাই। এখন আমি কি করব? এখন আমার একটু ভীতি সঞ্চার হয়েছে যে আমি কি ব্যাপার, এখানে কি হলো আমার সাথে। পরে আমি মনে মনে করছি যে যাই হোক, আমাকে এখন হাঁটা ধরতে হবে। রাত্রি 12টা বাজে, অলমোস্ট 12টা বেজে গেছে। দেন আমার কিছু করার নাই, আমাকে এখন যেতেই হবে। আমি হাঁটা শুরু করেছি ওই ব্রিজের দিকে। ব্রিজের থেকে যখন মোটামুটি 50 গজ দূরে কাছাকাছি চলে এসেছি, 50 গজের ভেতরে চলে এসেছি, তখন আমি যে জিনিসটা দেখলাম যে ব্রিজের উপরে 3জন লোক দাঁড়িয়ে আছে। এখন এখানে যে ফ্ল্যাশিং হচ্ছে বা রাত্রে যে গাড়ি যাচ্ছে, এটা আমার খেয়াল নাই যে গাড়ি যাচ্ছে, কিন্তু ফ্ল্যাশিং যে হচ্ছে, আকাশে যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিংয়ে আমি দেখতে পাচ্ছি যে ওখানে 3জন লোক দাঁড়িয়ে আছে। তো স্বভাবতই ওখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেশ কিছু জায়গা আছে, ওখানে আমি লোককে আশা করতেই পারি। আমি মনে মনে করছি যে যেহেতু লোক দাঁড়িয়ে আছে, আমি তাহলে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার সময়তে মোটামুটি যখন আরেকটু কাছে গেছি, তখন জীব জানোয়াররা যেভাবে হাঁচড় পাচড় করতে করতে উপর থেকে উঠে আসে, ঠিক একইভাবে ওইভাবে উঠে আসছে। উঠে এসে প্রায় 10-12 জন লোক ওই জায়গায় দাঁড়িয়ে গেল। 10-12 জন লোক যখন দাঁড়িয়ে গেল, তখন আমি ওই যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিংয়ে দেখলাম যে প্রত্যেক জনের গায়ে একইভাবে প্লাস্টিক জড়ানো, কিন্তু তাদের চেহারাটা আমি দূর থেকে বুঝতে পারছি না। এখন কিছুক্ষণ পরে দেখছি তারা মুভ করা শুরু করেছে আমার দিকে। যখন মুভ করা শুরু করেছে, তখন আমি 2 কদম পিছিয়ে সরেছি। মানে যখন মুভ করা শুরু হয়েছে, তখনই আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার সাথে এবার অন্য কিছু একটা ঘটতে যাচ্ছে। আসলে এই সময়টাতে যদি মানে একটা কথা বলি রাসেল ভাই, যেটা যে মানুষ ভয় পেলে যদি দিশেহারা হয়ে যায়, তখনই মানুষকে মানে অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো আল্লাহর রহমতে যে জিনিসটা আমি করেছি, যে আমি শুধুমাত্র 2টা কদম পিছিয়ে সরেছি। সরার পরে একটা বড় করে বৃত্ত দিয়েছি। আয়াতুল কুরসি পড়ছিলাম, আয়াতুল কুরসি পড়তে পড়তে একটা বড় করে বৃত্ত দিয়েছি। বৃত্ত দেওয়ার পরে ওর ভেতরে আরও একটা বৃত্ত দিয়েছি। বৃত্ত দিয়ে সেই বৃত্তের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঝিপ 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 করে বৃষ্টি পড়ছে, আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই বৃষ্টির পানি ধরে আমার মুখে দিচ্ছি। আর পানিগুলো ধরে আছি যে যদি কিছু হয় তাহলে আমি পানিগুলো ছিটাবো। যেটা বললেন একটু আগে রাসেল ভাই, যে ওই যে ইঁদুরের মাটিগুলো ছিটাচ্ছিল, ঠিক মানে এইরকমই কিছুটা, যে আমি পানিগুলো ছিটাবো। যেহেতু আমার হাতে পানি জমছে, বৃষ্টির ঝিপ ঝিপ করে পানি জমছে, এই পানিটা আমি ছিটাবো। দেন আমি যে জিনিসটা দেখছি যে ওরা একেবারে আমার কাছে চলে এসেছে, বাট প্রথম যে সার্কেলটা আমি দিয়েছি, এই সার্কেলটা তারা পার করতে করছে না, বা তারা চারিদিকে ঘিরে আছে আমাকে। আর আমি যে জিনিসটা খেয়াল করলাম, সেটা হচ্ছে যে তাদের এক একজনের মুভমেন্টটা এক এক রকম।
কাউরি কেউ আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কেউ খুব আর্তনাদ করছে, কেউ হাসছে, খুব জোরে জোরে হাসছে, কেউ কান্না করছে, আর কেউ আবার খুব অ্যাগ্রেসিভ, মানে আমাকে যদি পায় তার একেবারে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে এরকম। আমি সবগুলো আমার সামনে দেখছি একেবারে, মানে ইন ফ্রন্ট অফ মাই আইস, একেবারে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি দেখছি এগুলো। এরপরে যখন আমি মানে পানিটা নিয়ে আছি, যখন রাত্রি 2:30 বাজে বা কি বলে 2:15 2:30 বাজে, তখন আমার পিছন থেকে একটা পিক আপ থেমে আমার গায়ে ওই পিক আপ ভ্যানের ড্রাইভার উনি নেমে এসে আমাকে আমার গায়ে হাত দিয়ে বলে, ভাই। প্রথমবার যখন বলে আমার কোনো সেন্স নাই, পরের বার যখন একটু জোরে করে ধাক্কা দেয় তখন আমি চমকে উঠি। একেবারে মনে হচ্ছে যে আমার ভেতরে আমার হার্টবিটটা মনে হচ্ছে বন্ধ হয়েছিল, উনি ফোর্স করার সাথে সাথে আমার হার্টবিটটা চলে এসছে এইরকম। আচ্ছা। দেন আমি ওনাকে বলছি, উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি এত রাত্রে এখানে কি করছেন, আর আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য, বৃষ্টির মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? আমি তখন ওনাকে বললাম যে কেন ভাই, আপনি কি আমার সামনে কাউকে দেখেননি? তখন উনি আমাকে বলছে যে না। যখন তিনি আমাকে বললেন যে না, তখন ওনাকে আমি আর কিছু বলিনি। তখন আমি বলছি, উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন? তখন আমি মিরপুর 1 যাব। আনফর্চুনেটলি ওই লোকটাও মিরপুর 1 যাবে। তখন আমাকে বলল যে আপনি আমার গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। একটা জিনিস কি রাসেল ভাই, আপনি মাঝে মাঝে যে কথাটা বলেন যে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার, যে কথাটা বলেন, অ্যাকচুয়ালি যারা ভুক্তভোগী ভিকটিম যারা, তারা জানে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। আর ওই যে লোকটা আমাকে নিয়ে এসে 1 নম্বরে নামিয়ে দিল, আর যে লোকটা আমাকে রিকশায় করে নিয়ে আসছিল, এই দুটার মধ্যে পার্থক্য তো এখন একেবারে পরিষ্কার যে একজন আমার ভালো করার জন্য চেষ্টা করেছে, একজন আমার খারাপ করার চেষ্টা করেছে। আমি এর আগে সত্যি আমাকে বলেছিলাম, আপনার মনে আছে যে আমার একটা হুজুর, রাজশাহীতে আমার যে হুজুর আছেন, উনি আমাকে বলেছিল যে সোহাগ, তুমি যেখানেই জানো কেন, কোনো একটা কিছু বা কোনো একটা শক্তি তোমাকে আয়ত্ত করার চেষ্টা করে বাট পারে না। এরকমও যদি কিছু হয়, তারপরও সেই দিনও হয়তো রাত্রে, বাট দে আর ট্রাইং, আমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে বাট পারেনি। আসলে আমি যে জিনিসটা বলতে চাই যে যারা এই জিনিসগুলো দেখে, সামনাসামনি দেখে, তাদেরকে অনেকেই কিন্তু হেয় প্রতিপন্ন করে যে মিথ্যা কথা, বানানো কথা। কিন্তু একজন মানুষ কতটা বানাতে পারে? আমার লিসেনারদের কাছে প্রশ্ন যে একজন মানুষ কতটা বানাতে পারে? ঠিক আছে, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে রেডিও ফুর্তির যে ভূত এফএম যে পেজটা রয়েছে, সেই পেজে অনেকেই লিখছেন আপনারা, এবং আপনারা লিখছেন এমডি আলামিন হুসাইন আমাদের লিখেছেন রাসেল ভাই, আচ্ছা, তিনি লিখেছেন যে আচ্ছা তিনি আমাদের সাথে সবসময় আছেন, তিনি জানিয়েছেন, এবং তিনি রেডিও এবং ভূত এফএম তিনি রেগুলার শোনেন, এবং কমেন্ট সবসময় পড়া হয় না, এই সমস্ত বিষয়ে তিনি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। এমডি হাসিবুর রহমান আমাদের সাথে আছেন, এবং প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকেন, সেটাই জানিয়েছেন আমাদেরকে, এবং বরিশাল থেকে তিনি আমাদেরকে লিখছেন। রকিবুল ইসলাম আমাদের সাথে লিখেছেন লাভ ইউ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দুর্জয় গুপ্ত, চট্টগ্রাম থেকে শুনছেন। এমডি আব্দুল করিম হৃদয় আমাদের সঙ্গে আছেন, এবং ভর্তি পরীক্ষার, আচ্ছা, তিনি একটা ঘটনা এখানে লিখে পাঠিয়েছেন, এখানে না লিখে পাঠানোটাই বেটার। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরাফাত আল হাসেন, এবং আমাদের সঙ্গে আছেন ইমরান খান জে ইউ, এবং তিনি 2014 সাল থেকে শুনছেন ভূত এফএম। বাপ্পি বিশ্বাস আমাদের সঙ্গে আছেন এমডি সুজন খান, ইমতিয়াজ নিশাত আমাদের সাথে আছেন, নাহিদ ভয়েস আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও SRZ তন্ময়, এবং খুলনা খালিশপুর থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি SN
সিদা সিদু জামান স্বাধীন রাজশাহী চারঘাট থেকে তিনি শুনছেন। নাইম ইসলাম নাইম আমাদের সঙ্গে আছেন, নারায়ণগঞ্জ থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন HN নাইম হুসাইন, এছাড়াও আফনান হুসাইন শাকিল আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সাথে শুনছেন। সুস্মিতা বসু আমাদের সঙ্গে আছেন, GM তালাল আমাদের সাথে আছেন, তানভীর বিন ওয়াসিফ আমাদের সঙ্গে আছেন, আব্রাহাম খান শফি আছেন আমাদের সঙ্গে, ফয়সাল আহমেদ শৈশব আমাদের সঙ্গে আছেন, খান রিজভি ইমরান আমাদের সঙ্গে আছেন, তাসনিম জিনিয়া আমাদের সাথে আছেন, উম্মে সুমাইয়া জাহান লুসি আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রাকিব হোসেন, এছাড়াও আছেন CR জিসান আহমেদ হাবিব আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি আহমেদ রাব্বি এবং NB দুলন আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে আছেন মাসরুর আবেদ আমাদের সাথে আছেন, অজানা স্বপ্নে, আচ্ছা অজানা আমি, ARI শাহ আমাদের সাথে আছেন, সোহাগ বাবু আছেন আমাদের সঙ্গে, MD সাওয়াল বিন আনোয়ার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দেলোয়ার, JR জাহিদ হাসান সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমাদের রেডিও ফুর্তির যে পেজ সেখানেও আপনারা অনেকে আছেন এবং দেখতে পাচ্ছি MD মাহিন যেমন আমাদের নাটক থেকে শুনছেন, হাসিব মৃধা আমাদেরকে শুনছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই এরকম আছেন। এবং আমাদের দুটো পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে এসে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনিও জানাতে পারেন আপনার কথা, এবং আশা করছি যে আপনাদের সবাইকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে ভাই এই ঘটনাটা বেশ ছোট, মানে একদম বেশ ছোট, একদম ছোট ঘটনা। জি। তো বেসিক্যালি এই ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না, আপনার সঙ্গে একজনের আসার কথা ছিল। খুলনা থেকে যে সাধারণত যে স্টোরিগুলো যারা আমাকে সাধারণত দেয়, জি, ওদেরই একজন আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারে নাই। ওর রিকোয়েস্টে ওই ঘটনাটি আজকে আমি আমার সেকেন্ড স্টোরি হিসেবে বলবো। যে স্টোরিটা ছোট, স্টোরিটা একটা লাশের ঘটনা। জি। ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। জি। খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টা একটু কমন, এই জন্য বলছিলেন যে এই ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটছিল একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি। বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটা খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে,
তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা যখন উঠবেন তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে ওই 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও, এরকম বলে দেখে যে সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড়তে চলে গেল। তো উনি চিন্তা করেন যাক আপদ বিদায় হয়েছে। তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো কিছু ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিচ্ছু বলে না। তো উনি বেশ আরো বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যায় মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে। যে এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। তো রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে মানে স্পাইডারম্যানের মতো মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, বলছেন যে উনি এইবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনারা একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক আর একটু সামনে বাড়ি। তখন ওনারা সেই বাড়ির যারা আশেপাশে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখে রাসেল ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে ওইটা পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তোলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়
মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ জায়গা। মসৃণ ভাবে আচ্ছা, কেটে নিয়ে গেছে। জি। তো এরপরে রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে যে সব ঘটনা বলেন। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসনারদেরকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি সোহাগ, রাজশাহী সোহাগ, মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলবো এটাও খুব রিসেন্ট একটা ঘটনা। এটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। তো কোনো একটা কারণে আমি রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পরে একটু ছুটিতে ছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে ওখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে কি যে নদীতে যাই, মানে পদ্মা নদী। সম্ভবত আমি বলে রাখি যে আমাদের রাজশাহীর পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে, আর পদ্মা নদীর ওই পাশে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু গ্রাম আছে, 2-3টা গ্রাম আছে, যে গ্রামগুলো পার হলে তারপরে আমরা মানে ইন্ডিয়ান বর্ডার পাই। তো আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে ওই গ্রাম কেন্দ্রিক বলতে যে ওই গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, আজও পর্যন্ত। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা পোল দিয়ে কিছু ঘরে এখন পর্যন্ত বিদ্যুৎ গেছে, বাট এখনো ওগুলোতে এখনো ফুলভাবে বিদ্যুৎ যায়নি। আর সেখানে ব্যবহার হয় সোলার সিস্টেমের যে লাইটের ব্যবস্থা, এই সোলার মাধ্যম দিয়েই তারা বিদ্যুতের চাহিদাটা পূরণ করে। তো আমি যে ঘটনাটা বলবো, ওখানে একজন জেলে, ওনার নাম ছিল হচ্ছে রশিদ মিয়া নামের একজন জেলে। জি। তো উনার ভাতিজাকে নিয়ে প্রত্যেকদিন মাছ মারতে যেত। তো বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসের দিকে যখন নদী শুকিয়ে যায়, তখন নদীর মাঝখানে কিন্তু অনেক বড় চর পড়ে। আমাদের রাজশাহীতে দেখা যায় যে মনে হয় যে নদীর মাঝখানে একটা গ্রাম জেগে গেছে, এরকম অনেক মানে ফসল টসল চাষ হয়। এই কারণে দেখা যায় যে ঘর বাড়ি তৈরি করে ফেলে অনেকেই ফসল পাহারা দেওয়ার জন্য, এরকম। তো সেই চরগুলোর মধ্যে মানে কিছু সাইডে দেখা যায় যে অনেক বড়ভাবে পানি জমে থাকে, মানে চরগুলো ওই পানিগুলো আর নদীতে যেতে পারে না। যখন নদী শুকিয়ে যায় তখন ওই পানিগুলো ওখানেই থেকে যায়। তো এই জায়গাগুলোকে বলে হচ্ছে, তাদের ভাষায় যেটা আমি বলছি, যে এই জায়গাগুলোকে বলে দামু হিসেবেই খ্যাত। তো এই দামুতে অনেক পানি থাকে, আর এই দামুটা যেটা হচ্ছে কি যে নদী যখন শুকিয়ে যায় তখন এই দামুতে অনেক মাছ আটকে যায়। তো ওনারা যেহেতু যেই নদীটা শুকিয়ে গেছে, এটা তো খুব ছোট হয়ে আসে, তো এখানে তারা মাছ মারে, এমনকি তারা ওই দামুতে যেও না মাছ মারে। তো চাচা ভাতিজা দুইজন একসাথে যায় মাছ মারতে। তো এটা একেবারে অলমোস্ট শোনা আমার কাছে, যে রশিদ সাহেব নিজেই আমাকে বলেছে, উনি বৃদ্ধ মানুষ এখন, উনি আমাকে বলেছে। তো এই মাছ মারার সময় প্রত্যেক দিন যেহেতু মাছ ধরতে যায় তারা, একদিন কি হয়েছে যে রশিদ মিয়ার যে ভাতিজাটা, উনি অনেক রাত্রে উঠে একাই চলে গেছে।
একাই চলে গেছে বলতে কি যে সে প্রত্যেকদিন দেখে যে রেগুলারলি যেভাবে মাছ মারে সেভাবেই মাছ মারতে যে আগ্রহ প্রকাশ করেছে আর চলে গেছে সাথে সাথে। এখন বিষয়টা হচ্ছে যে তিনি ওনার চাচা ওনাকে বা আগেও বলেছিল যে মাছ মারতে গেলে তুমি একা যেও না। তো উনি প্রত্যেকদিন যেহেতু দেখে যে কোনো বিপদ টিপদ কিছু তো হয় না, মাছ মারতে গেলে সমস্যা কি, আমি যদি একা যাই তাহলে সমস্যা কি, চলে গিয়েছে। একদিনকে রাত্রে অনেক রাত্রে উঠে চুপ করে কাউকে না বলে সে মাছ মারতে চলে গেছে। তো আমাদের এলাকায় যে জিনিসটা হয় যে বাঁশ দুইভাবে ওয়াইয়ের মতো করে বেঁধে ওর মধ্যে নেট বেঁধে ওই নেটটা নিয়ে ঘাড়ে করে নিয়ে আর মাছ রাখার জন্য যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে খল বলি যে বলে রাখি যে বালুর মধ্যে যদি আমরা হাঁটি তাহলে আমাদের পাটা কিন্তু পিছনের দিকে একটু স্লিপ করে, বালুর মধ্যে টেনে নেয় পিছন দিকে। কিন্তু যেই ঘটনাটা ঘটছে ওনার সাথে যে উনি যে ধাপটা দিচ্ছে ওই ধাপটা পিছে যাচ্ছে না, ধাপটা কিছু সেকেন্ডের জন্য সামনে চলে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড বন্ধ থাকার পরে আবার স্বাভাবিক ধাপ, আবার কয়েক সেকেন্ড পর পর এই জিনিসটা যে একটা করে ধাপ একটা বা দুইটা ধাপ যখন এই সেকেন্ডের মধ্যে পড়ছে এই ধাপগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো উনি চিন্তা করছে যে আমি এই ঘটনা ঘটছে কিনা, সে মনে করেছে বাতাস হচ্ছে আর ঘুটঘুটা অন্ধকার, তার হাতে লাইট আছে, এটা মনে করছে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছুই না। সে দামুর কাছে একবার যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি যাওয়ার পরে সে পায়ের এক কবজি অবধি পানিতে নেমে গেছে। নামার পরে সে খেয়াল করছে যে তার 2-3 সেকেন্ডের জন্য যেটা হচ্ছে যে পায়ের কাছে এক কবজি পানি কিন্তু অনেকখানি পানি, ঠিক আছে, যেটা বলছিলাম যে এক কবজি পানি পর্যন্ত নেমে যাওয়ার পরে দেখছি কি 2-3 সেকেন্ডের জন্য ওই পানিগুলো তার পা থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক 2-1 সেকেন্ডের মধ্যে আবার পানিগুলো চলে আসছে। তখন সে ভাবছে যে এত তো বাতাস হচ্ছে না যে পানিগুলো এত দূরে চলে যাচ্ছে আর আবার চলে আসছে। তখন সে মনে মনে একটু ভীতু সন্ত্রস্ত হচ্ছে যে কি ব্যাপার, কি হচ্ছে। এরপরে সে যখন পায়ের দিকে লাইট মারে গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে যে 2-3 সেকেন্ড পর থেমে যাচ্ছে, আবার 2-3 সেকেন্ড পর আবার একটু যাচ্ছে, এইভাবে। যেহেতু চরের মধ্যে অনেক ঘুটঘুটা অন্ধকার থাকে আর ওখানে তো দাম অন্ধকার, চারিদিকে অন্ধকার, তখন গোটা গা কভার, লোমে একেবারে ঢাকা, সে বসে আছে এবং তার চোখ দুটো একেবারে নীল চোখ একেবারে। তো সে যে কাজটা করছে ওই যে যে জন্তুটা যে ওই তার জিহ্বাটা যখন পানির মধ্যে ছেড়ে দিচ্ছে তখন সব পানি বালু সব 2-3 সেকেন্ডের জন্য উঠে যাচ্ছে, মানে কাছে চলে আসে, মানে অলমোস্ট সংকুচিত হয়ে যাচ্ছে। যে আবার জিহ্বাটা তুলে নিচ্ছে তখন পানিগুলো আবার ছেড়ে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে সে খুব জোরে চিৎকার করতে শুরু করে আর ওই লাইটটা ওর দিকেই ধরে রাখে। আমরা স্বভাবতই জানি যে মানে আলো দেখলে নাকি সবকিছু চলে যায়। তো লাইটটা ওর দিকে যখন ধরেছে তখন এই যে নীল চোখগুলা মনে হচ্ছে আরো নীল হয়ে গেছে। এই জিনিসটা দেখে খুব চিৎকার করার পর সে দৌড়াতে ওখান থেকে দৌড়াতে ওই নৌকার উপরে এসে সেন্সলেস হয়ে যায়।
এরপরে যখন উনার আঙ্কেল যখন খোঁজা শুরু করে যে আমার ভাতিজাটা কই, বাসায় জিজ্ঞেস করছে যে মাছ ধরতে যাব, ভাতিজা কই, তখন মানে ওনার ভাইয়ের ওয়াইফ যেটা ওই ছেলেটার মা বলছে যে কেন, ও তো চলে গেছে মাছ মারতে, কেন আপনার সাথে যায়নি? দেন উনি বলছে না, আমার সাথে আমাকে তো কিছু বলেনি। তখন এবার শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি, খুঁজতে খুঁজতে যে দেখছে নৌকা নদীর ওই পাশে। এখন আরেকজন নৌকাকে বলেছে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন। নিয়ে যেতে যেতে যখন হচ্ছে কি যে যখন ওই পাশে চলে যায়, যে দেখছে নৌকার উপরে ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি যখন কাছে গেছে, গোটা গায়ে অনেক খামচানোর দাগ, মানে ওর গোটা গায়ে খামচানো, তখনও কিন্তু সূর্য উঠেনি, মানে বাদ ছিল না, একটা জায়গাও ফাঁকা ছিল না, পুরো গায়ে লোম হয়ে যায়। লোম হওয়ার পরে যখন FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা অভিজ্ঞতা হয়েছিল, ভীষণ ভয়ানক অভিজ্ঞতা। কিন্তু তবে একটা ছোট্ট গল্প যদি শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। আমি কলকাতায় থাকি, আমি জায়গাটার নাম উল্লেখ করছি না। একটি নতুন ফ্লাইওভার হয়েছে আমার বাড়ির থেকে একটু দূরে। তো একজনের বাড়ি
ধাবা পড়ে, ধাবার পরেই একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আমাদেরকে আসতে হতো। তো ধাবাটার কাছে গিয়ে দেখলাম ওটা মিলিয়ে গেছে, আমরা কোনো জিনিস দেখতে পাচ্ছি না। তো অত মাথা ঘামাইনি আমরা, যেহেতু আর দেখতে পাচ্ছি না, বাড়িও আসার তাড়া ছিল। রাত্রি 11:30 তখন অলরেডি বেজে গেছে। আমরা ওখান থেকে আসছি, আস্তে আস্তে দেখলাম ঠিক ব্রিজটা উঠেছি, ফ্লাইওভারটায় উঠলাম, উঠে দেখছি যে কিছু টুকরো জিনিস পড়ে রয়েছে, গাড়ির ভাঙা জিনিস। অতটা খেয়াল করিনি, দেখছি কাঁচ ফাঁচ ছড়ানো রয়েছে। এগোতে আরেকটু এগোলাম, যখন দেখলাম যে একটি ছেলে তার বুকে হাত দিয়ে বসে রয়েছে, কিন্তু তার প্রাণ এখনো রয়েছে মনে হলো। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে সে শুয়ে পড়লো, মানে হেলান দিয়ে, ব্রিজের উপর হেলান দিয়ে শুয়ে গেল। আর একটি ছেলে, যখন একটু এগোলাম তখন দেখলাম একটি ছেলে কংক্রিটের গাড়ির তলায় পিষে গেছে। আর যে কংক্রিটের গাড়িটি যে চালাচ্ছিল তিনি নেমে খুব চিৎকার করছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, তো তিনি নেমে ভীষণ চিৎকার করছে জোরে জোরে যে বাঁচাও বাঁচাও। তো আমরা এসেছি, রক্ত দেখলে আমার ভীষণ ভয় করে, শরীর খুব খারাপ লাগে। তাই জন্য আমার হাজব্যান্ডকে বারণ করলাম যে ওখানে যেও না, কারণ আমরা প্রথমে ওই জিনিসটা দেখেছি একটা অস্বাভাবিক কিছু, সেটা মাথায় ছিল, মানে তখনই মাথায় এসেছে আমাদের, আমরা কেউ প্রকাশ করিনি কথাটা। কিন্তু আমি ওখান থেকে বেরিয়েছি, ওই আরেকটু ক্রস করলে একটা চেকপোস্ট আছে, ওখানে পুলিশ থাকে। তো আমার হাজব্যান্ডকে বললাম, ও যাচ্ছিল, তা আমি বললাম যে দেখো এখানে থেকো না, চলো এই চেকপোস্টে যাই, সামনে চেকপোস্ট, পুলিশকে নয়তো আমি ফোন করি, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে জানিয়ে দিই আমরা। কারণ আমাদের তখন কিচ্ছু করার ছিল না, কারণ ওটা দেখার পরে আমি এমনি ভীষণ দুর্বল হয়ে গেছিলাম, আমার হাঁটা চলার শক্তি ছিল না, পা ভারী, মানে শরীর ভারী হয়ে গিয়েছিল বাইক। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, অফকোর্স, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় এখন রাত 1:08 এবং আপনারা সবাই শুনছেন ভূত এফএম। আমি রাস্তাল আছি সাথে, এবং একটার পর একটা আমরা ঘটনা শুনছি আর কি। তো এই মুহূর্তে আমার কাছে যারা লিখছেন তাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি আছেন জে আর জাহিদ হাসান, আমাদের সাথে আছেন এমডি ঈশা শেখ, আমাদের সাথে আছেন সোয়ার ফ্রিন রূপা, শিকদার ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, মুহিন ভাই, SK মহিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অশ্রুধারা, আমাদের সাথে আছেন প্রীতম হুসাইন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রায়হান, এছাড়াও রিফাত মেহজাবিন প্রণয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরও অনেকেই কিন্তু আছেন এবং আপনারা শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জয় আহমেদ সানি, আলম খোরশেদ, আমাদের সাথে আছেন সাকিব হুসাইন তাকি, শান্ত ইসলাম জুয়েল, MD মিনহাজ হুসাইন, আমাদের সাথে আছেন শ্রী পলাশ চক্রবর্তী, কৌশিক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মঞ্জুরুল ইসলাম সিয়াম,
এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি সাব্বির ইসলাম, আরাফাত অনন্ত আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সারা ইসলাম, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুন্না খান। এছাড়াও আছেন এমডি সাব্বির ইসলাম। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হুসাইন ইমরান, আছেন আমাদের সঙ্গে লাবিব রহমান, তাহসান আহমেদ আমাদের সাথে আছেন, জাহিদ হাসান, জিহাদ গাজী আমাদের সাথে আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। মীর মুসাব্বির হাসান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আহিদুর রহমান হিমালয়, আমাদের সাথে রাজশাহী থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এস কে মহিদুল ইসলাম। এছাড়াও এমডি ইমরান হোসেন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সাব্বির ইসলাম আছেন। আমাদের সাথে জানিস খান আছেন। আমাদের সাথে ইবনুল ফারুক হুসাইন আছেন। আমাদের সাথে দেখতে পাচ্ছি অসমাপ্ত কবিতা সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের দুটো ফেসবুক পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhuthfm.russell, দুটো জায়গা থেকে আমরা পড়লাম। এবং সেই সাথে russell_bhuthfm দিলে আপনি টুইটারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি টুইটারে অলরেডি চিঙ্কু ডিএক্স আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আহমেদ হোসেন বাইজিদ, অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন। আমাদের সাথে আছেন সজীব হাসান, এবং সোহাগ ভাইয়ের স্টোরিটা ভয়ের ছিল, তিনি সেটা লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের নতুন আরেকজন অতিথি এখানে উপস্থিত হয়েছেন, তার সাথে আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আলমা মনোনিক। আমি এসেছি উত্তরা থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। জি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। ঘটনাটি রাসেল ভাই 2000কুলার স্টেশনে যোগাযোগ করার পরে আপনার একটু সামনে যাই, ট্রেনের ইঞ্জিনের সামনে যাওয়ার পরে আমি দূরে থেকে দেখতে পারি যে একটা রুমের একটা মানে কুঠিরের মতো কিছু দেখা যাচ্ছে, সেখানে মানে আলো জ্বলতেছে। তো আমি চিন্তা করলাম যে ওখানে কোনো লোক থাকবে হয়তো। তো লোক থাকলে তাদের কাছে মানে যোগাযোগ করে বা কোনো লোক জন যদি এনে যদি গাছটা সরানো যায় বা কোনো ব্যবস্থা করা যায় তাহলে তো জিনিসটা ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি সেই উদ্দেশ্য করে আমি ওই কুঠিরের দিকে এগোচ্ছি, মানে চা বাগানের মাঝখানে কুঠিরটা। তো প্রচণ্ড অন্ধকার। তো এগিয়ে যখন কুঠিরের দিকে যাচ্ছি, মানে তখন আস্তে আস্তে মানে কুঠিরের সামনে যখন গেছি, আমি কুঠিরের বাইরে থেকে আমি ওই ঘরটার বাইরে থেকে আমি কটর মোটর মাংস হাড় চাবানো যেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে, ওই রকম আমি একটা শব্দ পাচ্ছি বাইরে থেকে। তো আমি হয়তো ভাবলাম যে ভিতরে হয়তো বা কোনো মানুষ আছে, তারা হয়তো বা কিছু খাচ্ছে। সেজন্য মানে আমি যখন দরজার সামনে গিয়ে দেখি দরজাটা একটু মানে ফাঁকা ছিল। তো আমি দরজাটা যখন আমি ধাক্কা দিয়ে মানে ভেতরে ঢোকার চেষ্টা করি, তখন দেখি যে দুইটা মহিলা একটা বাচ্চা ছেলের লাশ, তারা মানে জীবিত বাচ্চা ছেলের লাশ তা চিবিয়ে খাচ্ছে। তো এটা দেখে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। এবং রাসেল ভাই, ওই মহিলা দুটো যখন আমার দিকে তাকায়,
তখন মানে আমি মানে কখনো এই দৃশ্য ভুলতে পারবো না। তাদের চেহারা এরকম ছিল, মানুষ পুড়ে যাওয়ার পর, সদ্য পুড়ে যাওয়ার পর যেরকম মানুষের চেহারা হয়, মানে কিছু জায়গা মানে সাদা ফ্যাট হয়ে গেছে, কিছু জায়গা কালো, এরকম মানে চেহারার মানুষ, দুটো মানুষ, চোখ একদম লাল টকটক আগুনের মতো, মুখ দিয়ে অজস্র রক্ত ঝরছে। এই যখন আমার দিকে তাকালো তখন প্রচন্ড ভয়ে আমি আল্লাহ আকবার করে একটা মানে জোরে আওয়াজ করে আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। তখন আপনার আমাদের ট্রেনে যে যারা দায়িত্বরত লোক ছিল, অফিসার ছিল, তারা আমার কণ্ঠ শুনে দ্রুত ওই জায়গায় চলে আসার পরে তারা দেখে যে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। তারা আমাকে তখন মানে ট্রেনে নিয়ে যাওয়ার পরে আপনার মাথায় পানি টানি ঢেলে বা তাৎক্ষণিক কোনো মানে চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তোলে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এরশাদ, উত্তরা থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা একজন ইয়েলো ক্যাব চালক, উনি দক্ষিণখান থাকেন। সামাও আমি তাকে চিনি, ওনার নাম জাহিদ ভাই। ওনার কাছ থেকে নেয়া ঘটনাটা ঘটে
দায়িত্ব নিয়ে নিয়েছি ঘটনাটা ভূতে প্রেমে বলার জন্য। আচ্ছা। তো এই যে আপনার রিসেন্ট যে হজ গেল, যখন হজের আপনার মানে রিটার্ন ফ্লাইটগুলো ছিল, তখন ওনার এয়ারলাইন্স কিছু রেন্টেড এয়ারক্রাফট রেন্ট করেছিল। রেন্টেড এয়ারক্রাফটে উনি ছিলেন কো পাইলট। সো ইট ওয়াজ 747। তো ওনাদের ইয়ে ছিল জেদ্দা থেকে আপনার ঢাকাতে ড্রপ করে দিয়ে আবার এমটি এয়ারক্রাফট নিয়ে জেদ্দা যাওয়া। হ্যাঁ, সো নেক্সট ট্রিপ। তো এভাবে ওনারা আসছিলেন এবং গিয়ে ঢাকা থেকে আমার জাস্ট এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নেই। তো উনি বললেন যে আমরা রাত 11টায় টেক অফ করেছি জি। এখান থেকে। 11টায় টেক অফ করার পরে ইউজুয়ালি ওনাদের 11 ক্রু ছিল, লাইক উনি ছিলেন কো পাইলট, ওনার পাইলট ছিল, 2 জন ইঞ্জিনিয়ার ছিল আর 7 জন কেবিন ক্রু ছিল, টোটাল 11। তো ওনারা এখান থেকে সাধারণত কিছুক্ষণ পরে মানে একদম যখন ওরা 39,000 ফিট আপে চলে গেল, চলে যাওয়ার পরে ওরা অটো পাইলটে সিট করে তো ওনারা একটু মানে ঘুমানোর বা প্রিপারেশন নিচ্ছিল, মানে একটু, বিকজ ইটস লাইক 6 এখান থেকে যখন ওনারা ফ্লাই করে তখন আপনার টাইমটা কিন্তু কমতে থাকে, কারণ সৌদি আরবের সাথে আমাদের দেশের সৌদি আরব আর কি আমাদের 3 আওয়ার্স পিছনে, আমার সৌদি আরবে যে 3 আওয়ার্স সামনে আছে আর কি, মানে আমরা +6 ওরা +3 জিএমটি। তো বললো যে বাংলাদেশ থেকে ফ্লাই করার 3-3.5 ঘন্টা পরে, 3.5 ঘন্টা সাডেনলি আমার পাইলট যে উনি একটু এজেড, উনি ঘুম, আর আমার মানে ঘুমানো মানে অলমোস্ট ঘুম আমি। তো হঠাৎ খেয়াল করলাম যে আমাদের স্পিড মিটার, দ্যাট ওয়াজ দ্য, ওনারা তো অ্যারোনটিক্যাল মাইলে হিসাব করে, অ্যারোনটিক্যাল মাইল লাইক ইট ওয়াজ 270, উনি যেটা বললেন 270, তার মানে কিলোমিটারে যদি আমরা হিসাব করি 510-100 কিলো সেরকম, মানে 510 কিলো স্পিডে ছিল, এটা কিলোমিটার স্পিডে ছিল। তো বলো আমি হঠাৎ করে ঘুম ঘুম চোখে দেখলাম যে আমার স্পিড মিটারের যে আমার কাটা, আমার স্পিড মিটারের যে রিডিং ওটা 0 আর সব ঠিক আছে, রাডারে আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, আমরা কোথায় যাচ্ছি, আমার অল্টিটিউড কত সব আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটাই 0। তো আমি একটু ভালো করে প্রথমে আমার মনে করলাম যে আমার হয়তো চোখের ভুল, কিন্তু তারপর ভালো করে নড়চড়ে বসলাম। নড়চড়ে বসার পরে আমি শুধু দেখলাম যে যতদূর আমার চোখ যায়, বিকজ ইট ওয়াজ জাস্ট নাইট, ওই আলোর মধ্যে সাদা কিছু অবয়ব আমাদের এয়ারক্রাফটের বেশ দূর দিয়ে, বিকজ এয়ারক্রাফটে ওরা তো ইয়ে করে, হেডলাইট ইউজ করে, ওরা বেশ দূর দিয়ে যাচ্ছে এবং সবার হাতে একটা করে লাঠি, সবাই মানে মাথা নিচের দিকে, মানে নিচের দিকে তাকানো, এক সাইডে ওরা চলে যাচ্ছে। তো প্রথমে আমি ভাবছিলাম যে উনি বললো যে সাদা, প্রথমে ভাবছিলাম আমার চোখের ভুল, তারপরে ভাবলাম আমার হ্যালোসিনেশন হচ্ছে, বিকজ ঘুমাই না অনেকক্ষণ, কিন্তু তারপরে দেখলাম যে না, ইটস হ্যাপেনিং। তখন আমি আমার পাইলটকে উঠালাম। তো পাইলটকে ওঠার পর আমার মানে ইঞ্জিনিয়ার 2 জন ছিল, ওদেরকে ডাক দিলাম, যারা আমরা ককপিটে ছিলাম, আমি সবাইকে মানে তুলছি, আর কেবিন ক্রুজরা তারা পিছনে ঘুমাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। তো উঠালাম পর আমরা সবাই 4 জনই দেখলাম যে এরকম সবাই তাকায় আছে এবং জাস্ট দৌড় পড়তে যায় কিছু না। আশ্চর্য বিষয়, আমাদের প্লেনটা কিন্তু ওখানে স্টপড, কিন্তু এটা কিন্তু ফল ডাউন হচ্ছে না, কারণ ফল ডাউন হলে তো আমরা ফিল করতাম এবং আমাদের মিটারে দেখা যেত আমাদের যত মানে ইকুইপমেন্ট যেগুলো আছে আমরা দেখতে পারতাম, বাট দ্যাট ইজ স্ট্যাকড আপ ওভার দেয়ার, এবং কোনো কিছু হচ্ছে না। এরকম করে প্রায় 40 মিনিটস পরে আমাদের প্লেনটা আস্তে একটু শেক করলো। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের যেই স্পিড আমরা চালাচ্ছিলাম, আমাদের এয়ারক্রাফটের স্পিড যেটা ছিল, এবং মানে ওই স্পিডে আমাদের এই 40 মিনিটসে যতক্ষণ আসার কথা ছিল, উই ফাউন্ড ইন আ রাডার যে আমাদের ফ্লাইটটা কিন্তু ও জায়গাটাই ক্রস করতেছে। এখন আমার কথা হচ্ছে এই মধ্যে 40 মিনিটসের যে গ্যাপ,
যেখানে অল ফোর উই ফাউন্ড যে আমাদের ফ্ল্যাটে স্ট্যাকড হয়ে আছে, এটা নড়তেছে না, চলছে না, এটা কোনো গতি নেই। বাট আফটার 40 minutes what we found that the place we supposed to cross, আমরা ঠিক ওখান থেকেই যাচ্ছি কিন্তু। So it was the story by him. Thank you, থ্যাংক ইউ Rasul সো bhai. মাচ, থ্যাংক ইউ। আপনার আরেকজন আমাদের অতিথি আছে, তার নামটা একটু জিজ্ঞেস করবো এবং তার একটা ঘটনা আমরা শুনবো। ছোট্ট কোনো ঘটনা প্লিজ যদি আমাদের একটু শোনাতেন, এবং তার আগে আপনি বলবেন যে আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। জি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টাঙ্গাইল থেকে আসছি। আমি টাঙ্গাইল পৌরসভা কোনো রকম পানি উঠতেছে না। তো তারা মানে প্রচন্ড রকম তাজ্জব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব যে আমরা পানি বের করে বালু ফেলে, পানির সাথে বালু ফেলে আমরা পাইপ গাছছি এবং কি টিউবওয়েল সেট আপ দিচ্ছে, এই টিউবওয়েল কেন এখন পানি উঠতেছে না এটা তারা হিসাব মিলাইতে পারল না। ইন দ্য মিন টাইম সুফি সাহেব বাড়িতে আসছে, আসার পরে সুফি সাহেবকে বলতেছে যে হুজুর আমাদের টিউবওয়েলতে তো পানি উঠতেছে না। তখন সুফি সাহেব বলে পানি না ওঠার কি কারণ? তখন বলে যে আমাদের সাইটে সেট আপের কোনো সমস্যা নাই, এই কারণটাই আমরা বুঝতে পারতেছি না, এর কারণ কি। তো উনি বললো যে ঠিক আছে তোমরা একটু ওয়েট করো, আমি একটু ঘর থেকে আসতেছি। মানে উনি ওনার রুমে গেলেন, উনি জাস্ট ওনার জন্য গেলেন। যে কিছুক্ষণ উনি রুমের ভিতর থেকে দৌড় পেরে বের হয়ে আসছে, এই আমার ঘরের আসন মানে আমার টুলটা কোথায়, যে টুলে আমি আগরবাতি মোমবাতি রাখি। তখন আলী বলতেছে আমি তো ওইটা এনে কল শ্রমিকদের দিচ্ছি। তো সে দেখে যে টুলটার উপরে দাঁড়ায় কাজ করছে, তখন সে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, আমি আমার সাধনার যত পাওয়ার আমি এই মানে এই টুলটা আমার আসন, এই আমার যত সাধনা পাওয়ার তাদেরকে আমি এই টুলের মাধ্যমে আমি কল করি, এই টুল দিয়ে ব্যবহার করি, এই টুল পাড়া দিয়ে ওরা কাজ করতে দেখে এই টুলের যাদের পাওয়ার আছে তারা এই অভিশাপে এই কল থেকে পানি উঠতেছে না, এমনকি উঠবেও না। এটাকে নতুনভাবে গাঁটতে হবে কি তাহলেই উঠবে। তো এই ঘটনা যখন আমি ও আমার বড় ভাই শাহালির কাছ থেকে শুনলাম, তখন আমরা কিউরিওসিটি হলাম যে সুফি সাহেবের কাছ থেকে হয়তো বা এর চেয়ে তো মজাদার আকর্ষণীয় কোনো ঘটনা পাবো। তো একদিন সুফি মামা আসলো ওই দোকানে, বড় ভাইকে বলেই রাখলাম যে ওনাকে আসতে বলেন, আমরা একটু শুনি, মজার হবে। তো উনি একদিন আসলো, আমরা সবাই মিলে আড্ডা মারার পরে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা মামা, আপনি তো এই জীবনে আমরা জানি আপনি অনেক কিছু করেন, চিকিৎসা করেন, অনেক কবিরাজি করেন, তো আপনার জীবনে চমৎকার কোনো ঘটনা থাকলে বা ভয়ের বা অতি
উনি টাঙ্গাইল পৌর উদ্যানে বসতেন, ওনাকে মোটামুটি সবাই চিনে, যারা টাঙ্গাইলে আছেন মোটামুটি চিনবেন আপনারা। তো সুফি সাকত মামা তখন বললো যে আমি এই কাজ করার পরে আমার ফ্যামিলিতে মেম্বার, আমি, আমার ওয়াইফ, এমনকি আমার 3 বাচ্চা, তো আমাদের এই একটা নতুন বেবি হলো। তো বেবি হওয়ার পরে আমরা সেই বেবিটাকে নিয়ে খুবই মানে আনন্দিত। তো একদিন আমি বাড়িতে আসছি, আইসা দেখি যে পাশে